আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 গতিবিদ্যা স্টার্ট করতে যাচ্ছি। গতিবিদ্যা হচ্ছে তোমরা এসএসসি লেভেলেও পড়ে এসেছো। এই চ্যাপ্টারটা আমাদের ইন্টারমিডিয়েটেও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমরা এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। আমরা মোটামুটি ট্রাই করব চ্যাপ্টারের শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলা বেসিক টু অ্যাডভান্স প্লাস হচ্ছে আমার বোর্ডে কি টাইপ সমস্যা আসতে পারে বা হচ্ছে অ্যাডমিশন টেস্টে বিগত বছরে কি এসেছে সেগুলোর উপর আমরা সবই আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের প্রথম টপিক হচ্ছে প্রসঙ্গ কাঠামো এবং গতি স্থিতি সংক্রান্ত গাণিতিক সমস্যা। এটা আসলে বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো, তারপরেও জাস্ট হালকা একটু ভিজুয়ালাইজেশনে ট্রাই করি, দেখা যাক। আচ্ছা, তো চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে এই তো। আচ্ছা, এখন হচ্ছে তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো যে আমরা কোনো বস্তুর অবস্থান বা পজিশন যে আমরা হচ্ছে ডিটারমাইন করি বা যেটা বলি সেটা আসলে কিভাবে বলি। লেটস সে আমি যদি তোমাকে বলি যে হচ্ছে আমি ফার্ম গেটে আছি, তুমি হয়তোবা হচ্ছে আমাকে খুঁজে পাবে না, বাট আমি যদি তোমাকে বলি যে না ফার্ম গেট আমি আনন্দ সিনেমা হল থেকে পূর্ব দিকে 2 মিটার দূরে আছি, তুমি কিন্তু এক্স্যাক্টলি আমাকে তখন খুঁজে পাবে। তো এই তো আমরা কোনো বস্তুর অবস্থান যে পরিপূর্ণভাবে চিহ্নিত করতে চাই, এই কারণেই হচ্ছে আমাদের এই কনসেপ্টটার সূচনা হয়েছে যে প্রসঙ্গ কাঠামো। এবং এখানে হচ্ছে খুব সুন্দর মতো করে হচ্ছে দুইটা ফিগার আছে, এই ফিগার দেখলেই বোঝা যাবে। প্লাস হচ্ছে তোমরা এসএসসি তে পড়ে এসেছো প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, সবকিছুই আমরা এখানে আলোচনা করব। তো এখানে প্রসঙ্গ কাঠামো বলতে ভাই আসলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম বলতে হচ্ছে খুব সহজভাবে চিন্তা করো যে এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে তুমি জানো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যে আমরা জানি, এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা। যেরকম এখানে যদি দেখো যে এই যে এটা হচ্ছে গাছ, আর লেটস সে তুমি চিন্তা করো এই গাছটা হচ্ছে একটা মূল বিন্দু বা অরিজিন, চিন্তা করো মূল বিন্দু। এই যে আমরা যে বললাম যে প্রসঙ্গ কাঠামো আসলে কিছুই না, সেটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই জেড। এই স্থানাঙ্ক ব্যবস্থায় যেরকম থাকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আচ্ছা, তো এইখানে যে আমরা ফিগারটা দেখতেছি, এই যে পুরা যে পরিবেশটা, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, চিন্তা করো। তো এটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। আর এই যে প্রসঙ্গ কাঠামোতে যে মূল বিন্দুটা থাকে, মূল বিন্দু মানে কি ভাইয়া? আমরা হচ্ছে 9 10-এ পড়েছি যে প্রসঙ্গ কাঠামো কি স্থানাঙ্ক ব্যবস্থা বলছি। আর আমরা যার রেসপেক্টে যে বিন্দুর সাপেক্ষে আমি বলবো, এই যে আমি বললাম ধরো আমি ফার্ম গেটে আছি, পুরা ফার্ম গেটের যে রিজিয়নটা সেটা ধরো হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। বাট আমি যখন বলছি যে আমি আনন্দ সিনেমা হল থেকে 2 মিটার পূর্ব দিকে আছি, তার মানে কিন্তু আমি প্রসঙ্গ বিন্দুটাকে ফিক্সড করে দিয়েছি, এখানে প্রসঙ্গ বিন্দুটাকে আনন্দ সিনেমা হল। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক এখানে বলা যায় যে এই যে গাছটা থেকে 3 মিটার দূরে হচ্ছে এই পাখিটা আছে। তো আমি যদি বলি যে পাখির পজিশন তুমি ডিটারমাইন করো, খুব সহজেই বলতে পারবা যে এই গাছটা থেকে 3 মিটার দূরে গেলেই পাখিটাকে পাওয়া যাবে। যেহেতু আমি স্থানাঙ্ক ব্যবস্থা বলেছি, আমি ওইভাবে হচ্ছে খুব সহজেই পাখিটার পজিশন বলে দিতে পারি, এটা হচ্ছে 3,0। আচ্ছা ভাইয়া 3,0 কেন বলছেন? কারণ হচ্ছে এক্স অক্ষের দিকে আমি 3 মিটার গিয়েছি, আমি ওয়াই অক্ষ বরাবরও যাইনি, আমি হচ্ছে জেড অক্ষ বরাবরও যাইনি। তুমি চাইলে যদি 3 ডাইমেনশনাল সিস্টেম চিন্তা করো, তুমি চাইলে এটাকে হচ্ছে 3,0,0 এইভাবেও চিন্তা করতে পারো। তো মোটামুটি এটা হচ্ছে একটা 1D সিস্টেম দেখানো হয়েছিল, জাস্ট হচ্ছে একটা অক্ষ বরাবর হচ্ছে বা কিছু ডিস্টেন্স গেলে আমি হচ্ছে পাখিটাকে পাবো, কাইন্ড অফ এরকম। তো ঠিক এইখানে এই যে পুরা মাঠ, এই পুরা মাঠটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। আমি যদি এই যে প্লেয়ার, লেটস সে ধরো এটা হচ্ছে মেসি, তো আমি যদি মেসির পজিশন ডিটারমাইন করতে চাই, মেসি আসলে কোথায় আছে? মেসি এই যে ঠিক যে ফিল্ড, এই ফিল্ডের সেন্টার করা হয় যে পজিশন, যেটা হচ্ছে মূল বিন্দু, সেই মূল বিন্দু থেকে এটা যদি মূল বিন্দু থাকে, দেখো তুমি হচ্ছে এক্স অক্ষের দিকে 15 মিটার গিয়েছো, তাহলে কি মেসিকে পাওয়া যাবে না? ওয়াই অক্ষের দিকে 5 মিটার আরও যেতে হবে। এইভাবে গেলে এরপরই হচ্ছে তুমি মেসিকে ফুটবল সহ পাবে। তো এখন যদি আমি তোমাকে বলি যে এই যে হচ্ছে মেসি বলো বা ফুটবলটা বলো, এটার স্থানাঙ্ক হচ্ছে 15,5। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে একটা 2D সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে, আর এখানে হচ্ছে একটা 1D সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছিল। জাস্ট একটা কোঅর্ডিনেট আমরা ব্যবহার করেছি পাখিটার পজিশন নির্দেশ করার জন্য, এখানে 2টা কোঅর্ডিনেট ব্যবহার করেছি মেসির পজিশন ডিটারমাইন করার জন্য। তো
এই ছিল হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। তো এগুলো আসলে ওই সংজ্ঞার মতো করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে জাস্ট একটা মানে পুরো স্থানাঙ্ক ব্যবস্থাটা, আর প্রসঙ্গ বিন্দু হচ্ছে যেটাকে আমরা হচ্ছে ইউজুয়ালি মূল বিন্দু বলি, মানে যার সাপেক্ষে অ্যাকচুয়ালি তুমি পজিশনটা ডিটারমাইন করছো। যেমন এইখানে মূল বিন্দু হচ্ছে এই যে যেখান থেকে সেন্টার করা হয় সেটা। ওকে, আচ্ছা, তো ওইটাই সংজ্ঞায়িত করা হয়েছে যে বস্তুর অবস্থান বা গতি বর্ণনার জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তো আমরা মোটামুটি হচ্ছে 1D অ্যানালাইসিস, 2D অ্যানালাইসিস দেখেছি। এরপর হচ্ছে একটা এখানে 3D অ্যানালাইসিস আছে, ফুটবলটার পজিশন আমরা হচ্ছে ডিটারমাইন করতে চাই। এইখানে এই যে পুরো মাঠ, এই মাঠটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু না, মাঠটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ বিন্দু যেন কোনটা, যার সাপেক্ষে তুমি অবস্থান ডিটারমাইন করো বা অবস্থানটা বের করো বা নির্দেশ করো, হোয়াট এভার। সো এইখানে হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে আমি অবস্থান ডিটারমাইন করতে চাই। সো এইটা হচ্ছে আমার অরিজিন বা মূল বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে 0,0। আচ্ছা, তাহলে এই অরিজিন বা হচ্ছে যেখান থেকে পেনাল্টি শুট আউট নেওয়া হচ্ছে, এখান থেকে আমি ফুটবলটার পজিশন কিভাবে ডিটারমাইন করব? খুব ইজিলি আমি এখান থেকে ডিটারমাইন করতে পারি। সেটা হচ্ছে ফার্স্টে দেখো, আমি 5 মিটার বরাবর গেলাম। 5 মিটার বরাবর যদি চলে যাই তাহলে কি ফুটবলটা পাবো না। সো এটাকে তুমি চিন্তা করতে পারো, এক্স অক্ষ বরাবর 5 মিটার গিয়েছি, এরপর ওয়াই অক্ষ বরাবর 2 মিটার গিয়েছি, এরপর ফুটবলটা শূন্যে আছে। হ্যাঁ, শূন্যে আছে। তো যখনই কোনো বস্তু শূন্যে থাকে মানে 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস চলে আসে, তখনই হচ্ছে জেড এক্সিসটা চলে আসে, রাইট? তো আমি যদি ফুটবলটাকে দেখতে চাই, এক্স অক্ষ বরাবর 5 মিটার যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর 2 মিটার যেতে হবে, এরপর জেড অক্ষ বরাবর 3 মিটার উপরে উঠতে হবে, তাহলেই হচ্ছে আমি ফুটবলটা পেয়ে যাব। তো আমি যদি ফুটবলের স্থানাঙ্কটা বলতে চাই, এক্স অক্ষ বরাবর 5 মিটার গেলাম, ওয়াই অক্ষ বরাবর 2 মিটার গেলাম, জেড অক্ষ বরাবর মানে উপরের দিকে 3D এক্সিস, যেটা 3D অ্যানালাইসিসে জেড অক্ষের ইউজ হয়, তো জেড অক্ষ বরাবর 3 মিটার উপরে উঠে গেলাম। এই হচ্ছে আমার ফুটবলটার স্থানাঙ্ক। তো এই হচ্ছে প্রসঙ্গ কাঠামোর আলোচনা। এগুলো আমরা সবাই জানতাম, জাস্ট হালকা একটু ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করা হলো। আচ্ছা, স্থিতি ও গতি এগুলো সবই আমরা হচ্ছে 9-10-এ পড়ে এসেছি। আসলে স্থিতি গতি আমরা যখন বলি, এগুলা কিন্তু আসলে একজনের সাপেক্ষে বলা হয়, মানে কোনো কিছু সাপেক্ষে বলা হয়। যেরকম তোমার সংজ্ঞায়িত করা আছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে, আর যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, তাহলে সেই বস্তুটাকে স্থির বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, তো এই স্লাইডে আমার মনে হয় হচ্ছে আমি কিছু বললেই তোমরা সহজেই বুঝতে পারবে। সেটা হচ্ছে, ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড একসাথে ট্রেনে বসে আছো, ট্রেনটা সামনের দিকে যাচ্ছে। এখন রাস্তা থেকে যদি কেউ দেখে, লেটস সে হচ্ছে, ধরো এটা একটা ট্রেন বা বাস, হোয়াট এভার কিছু একটা হবে, ট্রেন চিন্তা করো। সো ট্রেনে হচ্ছে অনেক মানুষ, ওকে। আচ্ছা, তো এরা সবাই হচ্ছে ট্রেনে দাঁড়িয়ে আছে, ট্রেন চলছে। তো এইখানে এই যে 3টা মানুষ আছে, তো সবার সাপেক্ষে কিন্তু সবাই স্থির। বা তুমি চিন্তা করতে পারো তারা দাঁড়িয়ে আছে, তুমি যদি ট্রেনে বসে থাকো, তোমার পাশের সিটে হচ্ছে যে লোকটা বসে আছে, তার দিকে তাকালে তুমি কি দেখতে পাও? তার দিকে তাকালে তুমি দেখতে পাও যে সেও চুপ করে বসেই আছে। কিন্তু এই ট্রেনটা তো চলছে, ধরো ট্রেনটা একটা বেগ নিয়ে চলছে। এখন রাস্তায় ধরো হচ্ছে একজন দাঁড়িয়ে আছে, একে আমরা বলছি অবজারভার, মানে পর্যবেক্ষক আর কি। সো রাস্তায় দাঁড়িয়ে যদি তুমি হচ্ছে একটা ট্রেনের দিকে তাকাও, তাহলে কিন্তু দেখবে যে ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ট্রেনে যারা যারা বসেছিল তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যখন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তখন কিন্তু তোমার সাপেক্ষে ট্রেনে যারা বসে আছে তারা কিন্তু স্থিতিতে নেই, তখন তোমার সাপেক্ষে ট্রেনে যারা বসে আছে তারা কিন্তু গতিতে আছে। তো তো এটা এই কারণেই হচ্ছে যে পর্যবেক্ষক সে যে কাঠামোতে আছে অ্যাকচুয়ালি, বা যে রেফারেন্স ফ্রেমে আছে, সবকিছু তার উপর ডিপেন্ড করে। ধরো তুমি যখন তোমার পাশের লোকটাকে দেখছো, তুমি ট্রেনে বসে আছো, তোমার পাশের লোকটার দিকে তাকিয়েছো, তখন কিন্তু তোমার সাপেক্ষে তোমার পাশের লোকটা কিন্তু গতিতে নেই, স্থিতিতে আছে। ঠিক আছে?
এগুলা হয়তো আমরা আরো প্রসঙ্গ কাঠামোর আরো অনেক কিছু আছে, আলোচনা আছে, এগুলা নিউটনের বলবিদ্যায় হয়তো আমরা পড়বো, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, অনেক কিছুই আছে। তো আই থিঙ্ক এইটুকু অ্যানালাইসিস সবাই বুঝতে পেরেছো, বা এইটুকু নলেজ তোমাদের আগে থেকেই ছিল। জাস্ট এই মেসেজটাই দেওয়া হলো যে গতি এবং স্থিতি এগুলো আসলে সবকিছুই আপেক্ষিক, একজনের সাপেক্ষে একরকম, আরেকজনের সাপেক্ষে আরেক রকম হতে পারে। আচ্ছা, তো দূরত্ব সরণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বা এটা আমরা সবাই জানি। সো হচ্ছে নর্মালি আমি বলি, সেটা হচ্ছে ধরো এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি, এ থেকে বিতে তুমি এইভাবে 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 গিয়েছো, মানে এই পথে গিয়েছো। আচ্ছা, এইভাবে এই যে ঢেউয়ের মতো করে এ থেকে বিতে গিয়েছো। এখন আমি যদি তোমাকে ভাইয়া বলি যে দূরত্ব কোনটা আর সরণ কোনটা, তোমরা অবভিয়াসলি জানো যে সরণ যেটা, সরণ হচ্ছে ভেক্টর, আর দূরত্ব হচ্ছে এটা হচ্ছে স্কেলার। সো ইতোমধ্যে তোমরা ভেক্টর চ্যাপ্টার পড়েছো, এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত আইডিয়া আছে। আচ্ছা, তো ভেক্টর হচ্ছে আমার আদি বিন্দু এবং শেষ বিন্দু এই দুইটার মাঝের সরল রৈখিক ডিস্টেন্সটা। সো তোমরা যদি খেয়াল করো, আমি আদিতে ছিলাম এ বিন্দুতে, আমার ফাইনাল পজিশন হচ্ছে বি, তাহলে আমার সরণ কতটুকু হয়েছে? সরণ হয়েছে এ থেকে বি, মানে এই যে আমি একটা তীর চিহ্ন দিলাম এ থেকে বি, বা এ বি যে সরল রেখাটা, এইটা হয়েছে আমার সরণ। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এখানে দূরত্ব কোনটা, দূরত্ব বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এই যে আমার যে বক্ররেখাটা, এই বক্ররেখাটাই হচ্ছে দূরত্ব। তো এগুলো তোমরা সবাই জানো, জাস্ট বলা হলো আর কি। তার মানে সরণ, সরণের সাথে ডিরেকশন অবভিয়াসলি রিলেটেড, কিন্তু দূরত্ব তার সাথে কিন্তু ডিরেকশনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তো এইটাই হচ্ছে এখানে খুব সুন্দর মতো করে হচ্ছে দেখানো হয়েছে, বা তোমরা হচ্ছে বুঝতেই পারছো। আমি জাস্ট একটু দেখাই, সেটা হচ্ছে এ থেকে বিতে গেলাম, দেন হচ্ছে বি থেকে সিতে চলে আসলাম। আচ্ছা, তার মানে আমার আদি বিন্দু কোনটা ভাইয়া? আদি বিন্দু হচ্ছে এ, আর আমার শেষ বিন্দু হচ্ছে সি। তাহলে আমার সরণ কতটুকু হয়েছে এ থেকে সি? তো এটা যদি আমি হচ্ছে বুঝাই, বা হচ্ছে বুঝতেই পারছো তোমরা, এখানে হচ্ছে আমার সরণ হয়েছে, এইটাকে আমরা বলবো হচ্ছে সরণ, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝের যে ডিস্টেন্স, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মাঝে। তো সরণকে আমরা বলছি হচ্ছে এসি। আচ্ছা, এবং আমি যদি দূরত্বটা বলি, এখানে দূরত্ব আমরা পাচ্ছি, দূরত্ব হচ্ছে আমি যে পথটা ট্রাভেল করলাম সেই পথের পুরা হচ্ছে দৈর্ঘ্যটা, মানে এবি প্লাস বিসি। আচ্ছা, তো এটা আমরা সবাই বুঝি। তো এই ব্যাপারটাও হচ্ছে এখানে অন্যভাবে দেখানো হয়েছে আর কি। তো এটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। তো তুমি ধরো আমরা এইভাবে চিন্তা করি যে আমরা ফার্স্টে ও থেকে এতে গিয়েছি, এরপর এ থেকে বিতে গিয়েছি। আচ্ছা, মোটের পক্ষে তাহলে আমার সরণ কতটুকু হয়েছে? আমি আদিতে ছিলাম ও বিন্দুতে, শেষে চলে গিয়েছি বি বিন্দুতে। সো এখানে আমি বলতেই পারি, এটাকে যদি আমি ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখাই, তোমরা ইতোমধ্যে হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে ভেক্টরের ত্রিভুজ বিধি পড়ে এসেছো। ত্রিভুজ বিধি অনুসারে ওএ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল হচ্ছে ও বি ভেক্টর। আচ্ছা, এটার সিগনিফিকেন্সটা কি? ওএ ভেক্টর হচ্ছে তোমাকে ও বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসে, এ বি ভেক্টর হচ্ছে তোমাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যায়। তো তুমি যদি ও এর দৈর্ঘ্য এবং এ বি এর দৈর্ঘ্য যদি যোগ করো, যেমন এখানে আমি যদি ভেক্টর ছাড়া জাস্ট বাহু দৈর্ঘ্যটা নিয়ে চিন্তা করি, ও এ এবং এ বি এটা হচ্ছে আমার দূরত্ব। আচ্ছা, তাহলে সরণ কতটুকু? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝের সরল রৈখিক দূরত্ব। আদি বিন্দু হচ্ছে ও, শেষ বিন্দু হচ্ছে বি, দুইটার মাঝের সরল রৈখিক দূরত্ব হচ্ছে ও বি। তো এখানে আমার সরণ হচ্ছে ও বি।
তো এই তো এখান থেকে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে জাস্ট ভেক্টর রিপ্রেজেন্টেশন ছিল বা ভেক্টরের ত্রিভুজ বিধি আমরা যেটাকে বলি। আচ্ছা আমরা যদি পরের স্লাইডে চলে যাই। আচ্ছা 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 অবস্থান ভেক্টর। সুন্দর। অবস্থান ভেক্টর হচ্ছে তুমি কোনো বিন্দুর অবস্থান জানতে চাও, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে তুমি যদি কোনো বিন্দুর অবস্থান জানতে চাও তাহলে যে ভেক্টরটা ব্যবহার করবে সেটাই হচ্ছে ওই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। ব্যাপারটা কিরকম? আচ্ছা ধরো এটা হচ্ছে আমার সেই এক্সিস এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমার মূল বিন্দু 0,0। সো লেটস সে এটা হচ্ছে একটা বিন্দু পি। তো পি বিন্দুর স্থানাঙ্ক ধরো আমরা ধরে নিচ্ছি 2,3,5। আচ্ছা তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? ওকে আমি যদি একটা ডিফারেন্ট পেন নেই, দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে আমি যদি কোনো বিন্দুর অবস্থান জানতে চাই, আমি কোন বিন্দুর অবস্থান জানতে চাই? পি বিন্দুর অবস্থান জানতে চাই। কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে যে ভেক্টরটা ব্যবহার করব সেই ভেক্টরটার নামই হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ভেক্টর যেন কিভাবে ব্যবহার করে ভাইয়া? এই যে আদি বিন্দু শেষ বিন্দু এদের মাঝখানের এই যে ভেক্টর, এই যে একটা ভেক্টর তীর চিহ্ন দিয়েছি, তো আমি বলতেই পারি ধরো অরিজিনকে আমি বললাম হচ্ছে ও বিন্দু। সো এখানে লেখা যায় পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে ভাইয়া ওপি ভেক্টর। আমরা ভেক্টর থেকে শিখে এসেছি দুইটা বিন্দু যদি আমার কাছে জানা থাকে আমি ইজিলি হচ্ছে সেই ভেক্টরটা ডিটারমাইন করতে পারি। তাহলে ওপি ভেক্টরকে কিভাবে লেখা যাবে ভাইয়া? 2 - 0 i hat প্লাস 3 - 0 j hat প্লাস 5 - 0 k hat। বা এখান থেকে আমরা পাচ্ছি 2i hat প্লাস 3j hat প্লাস 5k hat। এটাই হচ্ছে আমার ওপি ভেক্টর বা পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর আমরা এটা ভেক্টর চ্যাপ্টারেও পড়েছি, জাস্ট হালকা একটু তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য মনে করিয়ে দেওয়া হলো। আচ্ছা সরণ দূরত্ব এগুলা নিয়ে আসলে বলার কিছু নেই, সরণ হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, তো এগুলা নিয়ে আর বলতে চাচ্ছি না। এখন আমরা যদি পরের স্লাইডে চলে যাই। আচ্ছা সুন্দর, সরণ আর দূরত্ব নিয়ে একটা সুন্দর প্রবলেম চলে এসেছে, সেটা হচ্ছে মাঠে একটি 40 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার ট্র্যাক আছে। একজন দৌড়বিদ ট্র্যাকের এক প্রান্ত থেকে দৌড় শুরু করলো, আচ্ছা অপর প্রান্তে পৌঁছালো, দৌড়বিদের অতিক্রান্ত দূরত্ব সরণ। ওকে সো লোকটা এখানে ছিল, এখান থেকে দৌড়াতে দৌড়াতে এইভাবে চলে আসলো। তা আমাকে বলো তো যেখানে হচ্ছে আদি বিন্দু কোনটা? এই হচ্ছে আমার আদি বিন্দু। শেষ বিন্দু কোনটা? এই হচ্ছে আমার শেষ বিন্দু। আচ্ছা আদি বিন্দু হচ্ছে এ, শেষ বিন্দু হচ্ছে বি। তাহলে এ এবং বি এর মাঝের যে ডিসটেন্স সেটাই হচ্ছে দূরত্ব না সরণ? সরণ, কারণ সরণ হচ্ছে ভেক্টর আর সরণের ডিরেকশন আমরা কিভাবে পাই? আদি এবং শেষ বিন্দুর মাঝের সরলরৈখিক দূরত্ব। আদি শেষ বিন্দুর মাঝের সরলরৈখিক দূরত্ব। তাহলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা বের করি যে সরণটা কত এসেছে। ওকে ইজি, সরণ হবে বুঝতেই পারছো এ এবং বি এর মাঝের যে ডিসটেন্স ভাই সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি। তো এখানে ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে মানে আর, তো ব্যাস হচ্ছে 2r। আচ্ছা তো আমরা ইজিলি হচ্ছে এখান থেকে সরণটা পেয়ে গিয়েছি। আর দূরত্বটা কত ভাইয়া? দূরত্ব হচ্ছে এই যে সে যে এ থেকে হচ্ছে বি পর্যন্ত এসেছে, এই যে এই চাপের যে হচ্ছে দৈর্ঘ্যটা, তো এটা কি? এটা কি ভাই পরিধি না পরিধির অর্ধেক? এটা হচ্ছে পুরা বৃত্তের অর্ধেক না, তো পরিধির অর্ধেক। তাহলে এখান থেকে আমি দূরত্ব পাচ্ছি, পরিধি হচ্ছে ভাইয়া 2πr, বাট আমি যেহেতু আমার ট্র্যাকটা অর্ধবৃত্তাকার তো 2 দিয়ে আমার ভাগ করে দিতে হবে। তো আমার দূরত্ব হবে πr বা আর যেহেতু 40, অ্যান্সার উইল বি 40 পাই মিটার। সেই হচ্ছে আমার সরণ আর এই হচ্ছে আমার দূরত্ব।
তো ভালো প্রবলেম ছিল, এটাই প্রবলেম তোমরা এসএসসি লেভেলেও করে এসেছো। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা মানে টপিক। এখান থেকেই হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে ইন্টারমিডিয়েটের দিকে আগাতে শুরু করব। তো গড় বেগ এবং হচ্ছে গড় দ্রুতি, ফাইন, যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর, আচ্ছা হোয়াট এভার, সংজ্ঞা তো তোমরা জানোই। তো গড় বেগ মানে হচ্ছে গড় বেগ, যেহেতু গড় বেগের কনসেপ্ট চলে এসেছে, বেগ তো একটা হচ্ছে ভাইয়া ভেক্টর রাশি এবং দ্রুতি সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। তো আমি যদি গড় বেগ বোঝাতে চাই, গড় বেগ, গড় বেগ মানে হচ্ছে ভাইয়া আমি অ্যাভারেজে একক সময়ে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছি, মানে একক সময়ে আমার কতটুকু সরণ হচ্ছে আর কি, নির্দিষ্ট দিকে। ডিস্টেন্স বলেছি যদিও, ডিস্টেন্সটা হচ্ছে নির্দিষ্ট দিকে, কারণ সরণ মানে কি, দূরত্ব, সেটার একটা নির্দিষ্ট দিক থাকবে। তো গড় বেগ মানে হচ্ছে ভাইয়া মোট সরণ বাই মোট সময়। আচ্ছা, এই হচ্ছে গড় বেগ। আর আমরা সবাই জানি গড় দ্রুতি হচ্ছে সরণের জায়গায় কি হবে, মোট দূরত্ব। তারপর যদি গড় দ্রুতির ফর্মুলাটা লিখতে চাই এখানে ছোট করে, মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, তো সিমিলার একটা কনসেপ্ট এখানে দেখানো হয়েছে। এই যে এ থেকে ধরো হচ্ছে তুমি এইভাবে হচ্ছে বিতে এসেছো, তো এখানে যে এ বি যেটা মানে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝে যে ডিস্টেন্স এ বি, এ বিটাকে আমরা বলবো হচ্ছে সরণ। আর এই যে এ সিবি যে চাপটা দেখা যাচ্ছে এ সিবি, এটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব। তো তারপরেও লিখে দিচ্ছি, এটা আমরা সবাই বুঝতেই পেরেছি বা আমরা আগে থেকেই জানতাম হয়তো। আচ্ছা, তো গড় বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়, আর গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, বা যেটাকে হচ্ছে আমরা ওই বলবো যে একক সময়ে হচ্ছে যতটুকু চেঞ্জ হয় আর কি সরণের, সেটাকে অ্যাভারেজে একটা হোল মানে ধরো হচ্ছে মানে গড় বেগ ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা যখন ফিজিক্সে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করি বা আমাদের গতি জিনিসটা প্রকাশ করি, তখন আসলে আমরা গড় বেগ বা গড় দ্রুতি এগুলো ইউজ করি না। আমরা হচ্ছে পরের লেকচারে দেখবো, তখন হচ্ছে আমরা তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি ইউজ করি। ওগুলো সম্পর্কে আমরা ডিটেইল তখন জানবো, তখন আরো হয়তো এক্সপ্লেন করা হবে ব্যাপারগুলো। আচ্ছা হ্যাঁ, বেগ আর দ্রুতির একক আর মাত্রা এগুলো সবাই আমরা জানি। একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর মাত্রা হচ্ছে লেন্থ পার টাইম, রাইট? মিটার মিটার থেকে হচ্ছে ডাইমেনশন আমরা ইউজ করি হচ্ছে লেন্থ, এল স্ট্যান্ডস ফর লেন্থ, আর সেকেন্ডের জন্য হচ্ছে আমরা ডাইমেনশনে ইউজ করি হচ্ছে টাইম। সো মিটার পার সেকেন্ড ওইখান থেকে এসেছে লেন্থ পার টাইম বা এল টি ইনভার্স, আর হচ্ছে এই তো, আর ডাইমেনশন বোঝানোর জন্য হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, এটা একটা সুন্দর প্রবলেম। জিসান সাইকেল দিয়ে বাসা থেকে স্কুলে 10 মিটার পার সেকেন্ড বেগে এবং স্কুল থেকে খেলার মাঠে সমান সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে যায়, তার গড় দ্রুতি কত? আমাকে কিন্তু এখানে গড় দ্রুতি জিজ্ঞেস করেছে। আচ্ছা, এইটাই প্রবলেম আমরা এসএসসি লেভেলে করেছি, বাট এখন আবারও হয়তো তোমরা ভুলে গিয়েছো বা মনেই আছে, জাস্ট রিভাইজ করার ট্রাই করি। চলো, তো জিসান বাসা থেকে, এটা হচ্ছে জিসানের বাসা, হোম। জিসান বাসা থেকে কি করেছে, বাসা থেকে সে হচ্ছে স্কুলে গিয়েছে, ওকে, এই হচ্ছে জিসানের স্কুল। এরপর বাসা থেকে স্কুলে 10 মিটার পার সেকেন্ড বেগে এবং স্কুল থেকে খেলার মাঠে সমান সময়ে, আচ্ছা স্কুল থেকে সে গিয়েছে কোথায়, ফিল্ডে, সমান সময়, রাইট? তার মানে এখানে যদি তার সময় খরচ হয় টি সময়, এখানেও তার সময় লেগেছে টি সময়, কারণ বলেছে সমান সময়ে সে হচ্ছে বাসা থেকে হচ্ছে স্কুলে যাবে, স্কুল থেকে খেলার মাঠে আসবে। তো ভেলোসিটি গুলো দেয়া আছে, আমরা যদি বসিয়ে নেই। আচ্ছা, বাসা থেকে সে যখন স্কুলে গিয়েছে তখন তার ভেলোসিটি বা স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড, স্কুল থেকে সে যখন মাঠে গিয়েছে তখন তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড।
এখন ভাইয়া যেহেতু এখানে বলেছে গড় দ্রুতি কত, তো আমরা ফর্মুলা সবাই জানি যে আমি যদি গড় দ্রুতি বের করতে চাই আমার লাগবে হচ্ছে মোট দূরত্ব আর নিচে ভাগ করে দিতে হবে মোট সময়। সো এখানে আসলে আমি বুঝতেই পারছি আমরা গড় দ্রুতিটাকে আপাতত হচ্ছে ভি বার বলছি। হ্যাঁ, আচ্ছা মোট দূরত্ব ভাইয়া কত? আচ্ছা দেখো, বাসা থেকে হচ্ছে তার স্কুলের ডিস্টেন্স হচ্ছে আমি ধরলাম x1 এবং স্কুল থেকে মাঠের দূরত্ব হচ্ছে x2, তাহলে মোট দূরত্ব কত? x1 প্লাস x2 আর মোট সময় এখানে সময় লেগেছে t, ওইখানে সময় লেগেছে t, টোটাল সময় হচ্ছে 2t। আচ্ছা এটা আমরা বুঝতেই পেরেছি, বাট এরপরে কি করব? যেহেতু এখান থেকে মানে সে যখন জিসান যখন যাচ্ছিল তখন তার স্পিডের পরিবর্তন হয়নি, তার মানে হচ্ছে এটাকে আমরা কি বলি? সমবেগ বলি। সমবেগের ফর্মুলা আমরা জানি, সমবেগে হচ্ছে আমরা s ইকুয়াল vt পড়ে এসেছি, রাইট? তো আমি যদি x1 ডিটারমাইন করি আমি ইজিলি হচ্ছে x1 টাকে লিখতে পারি 10t আর x2 যেটা x2 কে আমি লিখতে পারি হচ্ছে 15t, রাইট? তো এখান থেকে আমি ইজিলি হচ্ছে গড় দ্রুতি পেয়ে যাচ্ছি 10t প্লাস 15t, টোটাল টাইম ছিল 2t। সো আমি উপরে পাচ্ছি হচ্ছে 25t, নিচে পাচ্ছি 2t, আমার অ্যান্সার চলে আসছে 12.5 মিটার পার সেকেন্ড। তো এইভাবে খুব সহজেই হচ্ছে আমরা গড় দ্রুতি বের করতে পারি। সো এখানে আচ্ছা আমি এক্সট্রা আরেকটা ম্যাথ দেখাচ্ছি, হয়তো এটাও হচ্ছে তোমরা করে এসেছো এসএসসি লেভেলে। আমি আলাদা একটা স্লাইড নিচ্ছি। খুবই জনপ্রিয় প্রবলেম। ধরো জিসান, এই হচ্ছে জিসান। তো জিসান সে কি করে, সে হচ্ছে তার বাসা থেকে হচ্ছে তার স্কুলে যায়। সে বাসা থেকে স্কুলে যায়, বাসা থেকে সে স্কুলে যায় v1 বেগে এবং সে স্কুল থেকে বাসায় ফিরে আসে হচ্ছে v2 বেগে, ঠিক আছে? তো এরকম যদি সিনারিও হয় বা র্যান্ডম সিনারিও যে হচ্ছে মানে বাসা থেকে তার স্কুলের ডিস্টেন্স ধরো হচ্ছে কত ধরে নিতে পারো, এজ ধরতে পারো যে তার বাসা থেকে আসলে স্কুলের ডিস্টেন্স হচ্ছে এস। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া এখানে গড় বেগ কত বলতে পারো? গড় বেগ হচ্ছে ভাইয়া 0, গড় বেগ 0। এখন যদি বলি যে গড় বেগ 0 কেন? কারণ এখানে মোট সরণ কত? গড় বেগ মানে কি? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। সে জিসান বাসায় ছিল, বাসা থেকে সে স্কুলে গিয়েছে, স্কুল থেকে আবার সে বাসায় ফিরে এসেছে, তার মানে তার আদি বিন্দু কি? বাসা, শেষ বিন্দু স্কুল না, শেষ বিন্দু বাসা। তাহলে এখানে জিসানের মোট সরণ আমরা পেয়েছি 0, দ্যাটস ওয়াই তার গড় বেগ চলে এসেছে 0। এখন আমরা যদি গড় দ্রুতি বের করতে চাই, সো বুঝতেই পারছি আমার ডিস্টেন্স হচ্ছে এস, বাসা থেকে স্কুলে, আবার স্কুল থেকে বাসায় আবার এস। আর হ্যাঁ, বাসা থেকে স্কুলে যেতে আমার সময় লেগেছে ধরো লেটসে হচ্ছে এখানে হচ্ছে t1 সময়, আর স্কুল থেকে যখন আমি বাসায় এসেছি তখন আমার সময় লেগেছে হচ্ছে t2 সময়। সো গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, t1 প্লাস t2। আচ্ছা আমি কিন্তু এখানে যে s যখন যাচ্ছি, যাওয়ার সময় আমি লিখতে পারি s ইকুয়াল v1 t1। তো এখান থেকে আমি t1 পাচ্ছি s বাই v1। আবার যখন আমি স্কুল থেকে বাসায় চলে আসছি তখন
T2 কে আমি লিখতে পারি S বাই V2। তো এখান থেকে খুব ইজিলি আমি একটা ডিফারেন্ট কালার নিচ্ছি। আমি এখান থেকে কিন্তু গড় দ্রুতির একটা ফর্মুলাও জেনারেট করতে পারি, তোমরা সবাই জানো। তাহলে আমার টোটাল ডিসটেন্স হচ্ছে 2s, টাইম লেগেছে হচ্ছে S বাই V1 প্লাস S বাই V2। বা আমরা যদি এটাকেও রাখতে পারি, বা আরো যদি আমরা একটু ফার্দার প্রসিড করতে চাই, 2s নিচে লসাগু করছি এখান থেকে, বা হচ্ছে লসাগু না করে আমরা বেটার হয় আমরা s কমন নিয়ে নিতে পারি। আমরা s কমন নিচ্ছি 1 বাই V1 প্লাস 1 বাই V2। ss কিন্তু ভাইয়া কেটে দেয়া যাচ্ছে। সো এরপর আমরা নিচে যদি লসাগু করে দেই P1 P2, উপরে পাচ্ছি P2 প্লাস P1, বা আলটিমেটলি আমার ফর্মুলা আসছে 2 P1 P2 প্লাস, এরকম সূত্র আমরা শর্টকাটের জন্য মনে রাখতে পারি। অনেক সময় এগুলো হচ্ছে আমাদের বোর্ডের এমসিকিউতে চলে আসে, বা হচ্ছে হয়তোবা তোমরা আগে থেকে এটা জানতে। তো এটা একটা সুন্দর প্রবলেম ছিল, যদি হচ্ছে তুমি তোমার বাসা থেকে স্কুলে যাও, আবার স্কুল থেকে হচ্ছে বাসায় যদি ফিরে আসো, খুব সহজে এইভাবে সূত্র ইউজ করে হচ্ছে তুমি গড় দ্রুতি বের করতে পারো। বাট মেক শিওর তুমি বাসা থেকে স্কুলে গিয়েছো, স্কুল থেকে বাসায় এসেছো, তোমার কিন্তু মোট সরণ শূন্য, তার মানে তোমার কিন্তু গড় বেগটা শূন্য। তুমি যদি বের করতে পারো সেটা গড় দ্রুতি বের করতে পারবে এই ফর্মুলা দিয়ে। ওকে, তো আমাদের প্রথম লেকচারটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।